হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন আজকে ডিটেলে একটু ডিসকাস করা যাক যে কালকে স্টক মার্কেট হঠাৎ করে এত ফল করলো কেন। তো দেখুন এখানে লেখা আছে যে সেন্সেক্স 733 পয়েন্ট মতো ডাউন গেছে এবং নিফটি 50 ট্রেড করছে বিলো 22,500। তো এরকম করে হঠাৎ যে বিয়ার্সরা গ্রল্ড করলো ডি স্ট্রিটকে, সেটার রিজনগুলো কি? এটা একটা রিসার্চ রিপোর্ট যেখানে 5খানা রিজন এরা দিয়েছে। তো দেখুন, যেটা বলছিলাম যে মোটামুটি সেন্সেক্স 0.98% ডাউন গেছে আর নিফটি 50 0.76% ডাউন গেছে। তো এটার পিছনে যে রিজনগুলো এরা দিচ্ছে সেটা হচ্ছে যে দেখুন, মেনলি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং এইচডিএফসি ব্যাঙ্ক ডাউনফল যে হয়েছে সেইটার নেতৃত্বে কিন্তু প্রধান হাত এদের আছে। কারণ এরা নিফটি 50 বা সেন্সেক্স এরা মানে অনেকটা পোর্শন হোল্ড করে এই স্টকগুলো। তো যে কারণে এইগুলো ভালো রকম ডিপ করলে আলটিমেটলি গোটা ইন্ডেক্সই ভালো রকম ডাউন যায়। তো এই জন্যই দেখুন এখানে লেখা আছে যে দিজ স্টকস, মানে যে স্টকগুলো অলরেডি এখানে বলা হয়েছে, এই স্টকগুলো মোস্ট সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট ফেলে অন দ্য হেডলাইন ইন্ডিসেস ইন টার্মস অফ দেয়ার কন্ট্রিবিউশন টু দ্য রেসপেক্টিভ ইন্ডিসেস। স্টক মার্কেট লাস্ট ট্রেডিং ডেতে সেই কারণে কিন্তু ডাউন যায়। তো আর একটা রিজন, যেটা সেকেন্ড রিজন, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স। তো ইন্ডিয়া ভিক্সটা কি না, এটা হচ্ছে মেজার অফ ভোলাটিলিটি, একটা মেজার বা সূচক বলতে পারেন। তো এইটা কি হয়েছিল যে ইনক্রিজ করেছিল 12% এবং গেছিল কোথায় 12.12-তে, ডিউ টু ভেরিয়াস ফ্যাক্টর অ্যাফেক্টিং মার্কেট সেন্টিমেন্ট সাচ অ্যাজ Q4 আর্নিং, প্রথম ফ্যাক্টর। সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে দ্য অনগোয়িং ইলেকশন সিজনের কে জিতবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা রয়েছে, এবং দ্য ডিলে ইন ইউএস ফেডস ইন্টারেস্ট রেট কাট। তো ইউএস ফেড যে ইন্টারেস্টের রেট কাট করবে বলেছে সেটা কিন্তু ডিলে হচ্ছে। তো এই সমস্ত কারণগুলোর জন্য ইন্ডিয়ান স্টক মার্কেটে ভোলাটিলিটি রয়েছে, যে কারণে আর কি মার্কেটের এফেক্ট ফেলছে বা মার্কেট সেন্টিমেন্টকে এফেক্ট করছে। 3 নম্বর যে রিজন সেটা কি দিয়েছে যে in its policy for May, the Federal Reserve recognized that there has been limited advancement towards achieving its inflation target. তো এটাই দেখুন এখানে লেখা আছে যে মানে লিমিটেড অ্যাডভান্সমেন্ট রয়েছে এই যে ইনফ্লেশন টার্গেট আছে সেইটার, এবং এমফাসাইজড দ্য আনসার্টেনটি সারাউন্ডিং দ্য ইনফ্লেশন ট্রাজেক্টরি। তো আনসার্টেনটি রয়েছে যে ইনফ্লেশনের ট্রাজেক্টরি কী হবে সেইটা নিয়ে। মার্কেটস এক্সপেক্টস ইউএস ইন্টারেস্ট রেট টু স্টে হায়ার ফর লঙ্গার, যেটা আর কি মেন কনসার্ন ইনভেস্টারদের, যে ইন্টারেস্ট রেট যেটা কাট হওয়ার কথা ছিল সেটা হয়তো হবে না, ইন্টারেস্ট রেটটা হায়ারই থাকবে ফর লঙ্গার টার্ম। তো সেই কারণে কিন্তু মার্কেটে একটু ভোলাটিলিটি দেখা যাচ্ছে। 4 নম্বর পয়েন্ট এরা বলেছে যে ওই যেটা বললাম, হায়ার ফর লঙ্গার ইন্টারেস্ট রেট, যেটা ইনফ্লেশন ট্রাজেক্টরি রয়েছে সেটা মানে ডিলে হতে পারে বা টাইম লাগতে পারে সেই ইনফ্লেশন রেটে পৌঁছানোর জন্য। এদের ইনফ্লেশন রেটের টার্গেট যেটা আছে সেটা হচ্ছে 2%, যেটা কিন্তু এখনও অনেক দূরত্ব রয়ে গেছে। আর 5 নম্বর পয়েন্টে যদি দেখেন, তো যেটা হচ্ছে যে মার্কেট স্পেকুলেশনস রিলেটেড টু দ্য আউটকাম অফ লোকসভা ইলেকশন রেজাল্ট অলসো কজিং ইনক্রিজড ভোলাটিলিটি, মানে লোকসভা ভোটের যে রেজাল্ট কী হবে সে নিয়ে অনিশ্চয়তা রয়েছে, যে কারণে কিন্তু মার্কেটে ভোলাটিলিটি দেখা যাচ্ছে। তো অ্যানালিস্ট প্রেডিক্ট দ্যাট ভোলাটিলিটি মে ইনক্রিজ ইভেন মোর অ্যাজ উই অ্যাপ্রোচ দ্য ইলেকশন রেজাল্ট ডেট অফ 4th জুন, মানে 4 জুনের দিকে যত এগোবো মার্কেটে ভোলাটিলিটি তত বাড়তে পারে বলে মার্কেট প্রেডিক্ট করছে। তো এই সমস্ত যে রিজনগুলো রয়েছে, দেখবেন মার্কেট পড়লে কিন্তু এরকম রিজন অনেকগুলো দেখতে পারবেন। আবার দেখবেন যেদিন মার্কেট বেড়ে যাবে আবার এদের কিন্তু স্পেকুলেশন বা ভাবনা চিন্তা বা রিপোর্টগুলোও চেঞ্জ হয়ে যায়। তো এইগুলো নিয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নেই, এরকম চলতেই থাকবে মার্কেটে। কিন্তু দেখবেন যে ইউএস মার্কেটে ভালো রকম কিন্তু পারফরমেন্স দেখায় লাস্ট ট্রেডিং ডেতে, মানে গতকালকে। তো সেটার পিছনেও একটা ছোট রিজন রয়েছে, সেটা কি না, ইউএসের যে জবের গ্রোথ সেটা কেমন হয়েছে। তো দেখুন 1,75,000 জব এপ্রিলে হয়েছে, যেটা মানে গ্রোথটা লেস দ্যান এক্সপেক্টেড ছিল। আর আনএমপ্লয়মেন্টটা বেড়েছে, 3.9% হয়েছে। আনএমপ্লয়মেন্ট বাড়া মানে কি, বেকারত্ব বেড়েছে। তো বেকারত্ব বাড়া মানে কি বোঝা যায় যে ইনফ্লেশনটা কিন্তু
ধীরে ধীরে আরও কম হবার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু নিয়ার টার্মে হয়তো ইন্টারেস্টের রেট কাট হলেও হতে পারে। সেই আশাতে কিন্তু ইউএস মার্কেট ভালো পারফরমেন্স দেখায়। তো ওই দেখুন এখানে যে কি পয়েন্টগুলো সেগুলো ছোট করে ডিসকাস করা আছে, যে যেটা এস্টিমেট ছিল 2,40,000 মতো জব হবে, সেইটা কিন্তু হয়নি, হয়েছে 1,75,000 মতো। তো জবের ক্ষেত্রে কিন্তু একটু ডিক্রিজ দেখা গেছে। আর আনএমপ্লয়মেন্ট কিন্তু বেড়েছে, মানে 3.9% হয়েছে, আর এক্সপেকটেশন ছিল 3.8%। তো সেই কারণে দেখবেন যে ইউএসএ স্টক মার্কেট কিন্তু সেই রাত্রিতে, মানে শুক্রবার সন্ধেবেলায় ভালো পারফরমেন্স দেখায়। আর যে কারণে দেখবেন এই জায়গাটায় বলা আছে যে ফলোয়িং দ্য রিপোর্ট ট্রেডার্স প্রাইসড ইন এ স্ট্রং চান্স অফ 2 ইন্টারেস্ট রেট কাটস বাই দ্য এন্ড অফ 2024। মানে সেই কারণে ট্রেডার বা ইনভেস্টাররা এক্সপেক্ট করছে যে 2024-এর এন্ড হতে হতে কমসে কম 2টো রেট কাট হওয়ার সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু ইউএসএ স্টক মার্কেটে ভালো পারফরমেন্স দেখায়। তো ইউএসএ স্টক মার্কেট ভালো পারফরমেন্স দেখানো ছাড়াও ইন্ডিয়ান স্টক মার্কেটে কয়েকটা স্টক কিন্তু খুব ভালো পারফরমেন্স দেখিয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে বাজাজ ফাইন্যান্স লিমিটেড। তো বাজাজ ফাইন্যান্স দেখবেন যে মার্কেট আওয়ার্সে প্রায় 7%-এর কাছাকাছি বেড়ে যায়, কিন্তু আলটিমেটলি ক্লোজ দিতে দিতে দেখবেন 0.71% পজিটিভেই শুধুমাত্র ক্লোজ দিয়েছে। তো গোটা মার্কেট পড়ার কারণে এটা নেমে যায়। তো সেই কারণে দেখবেন একটু মানে ডাউনওয়ার্ডস এসে কিন্তু তবুও পজিটিভে ক্লোজ দিয়েছে, মানে 48.80 টাকা বেড়েছে, 6,931.50 টাকা ট্রেড করছে। তো এর যেটা অল টাইম হাই ছিল মোটামুটি 8,000 লেভেলটার উপরের লেভেলটাতে, সেই জায়গা থেকে দেখুন একটু হলেও ডিসকাউন্টে অ্যাভেলেবেল আছে। আর এর যদি মোটামুটি বটমটা দেখেন, যে চ্যানেলটা ড্র করে রেখেছি, তো ধীরে ধীরে দেখুন এই জায়গা থেকে কিন্তু অল্প অল্প করে হলো বটমটা উপরের দিকে কিন্তু শিফট হচ্ছে, যেটা কিন্তু ভালো ইন্ডিকেশন। আর মার্কেট আওয়ার্সে এটা 7% বেড়ে যাওয়ার পিছনে একটা নিউজ রয়েছে। সেই নিউজটা কি না, দেখুন আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিফটস রেস্ট্রিকশনস অন 2 ডিজিটাল লেন্ডিং প্রোডাক্টস অফ বাজাজ ফাইন্যান্স। বাজাজ ফাইন্যান্সের 2টো ডিজিটাল লেন্ডিং প্রোডাক্টের উপর ব্যান লাগানো ছিল, তো সেইটা ব্যানটা সরে গেছে। তো কোন দুটো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে ইকম এবং ইনস্টা ইএমআই কার্ড, এদের লোন ডিসবার্স করার যেটা দুটো মেথড, সেই মেথডের উপর কিন্তু মানে রেস্ট্রিকশন ছিল আরবিআইয়ের তরফ থেকে, সেটা কিন্তু উঠে গেছে, যে কারণে কিন্তু এদের আরও রেভিনিউ এবং প্রফিট বাড়ার সম্ভাবনা দেখে ইনভেস্টাররা কিন্তু ভালো রকম বাই করেছিল, কিন্তু মার্কেট পড়ার সাথে সাথে কিন্তু এটাও ডাউনে এসে ক্লোজ দেয়। নেক্সট যে স্টক সেটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজিস। তো নেটওয়েভ টেকনোলজিস দেখুন 5%-এর আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে, 88.20 টাকা বেড়েছে। তো 1,852.65 টাকাতে ট্রেড করছে। তো এটা বলেছিলাম যে এই স্টকটার রেজাল্ট মানে Q4-এর রেজাল্ট ভালো হয়েছে, তাই এই জায়গাটাতে দেখবেন এই চ্যানেলটার ব্রেকআউট দেয়। তার পরের দিনও দেখুন মানে আপার সার্কিটেই ক্লোজ দিয়েছে। তো এর যেটা অল টাইম হাই আর কিন্তু বেশি দূরত্বে নেই, মোটামুটি আর একটুকু গেলেই এর অল টাইম হাই কিন্তু এ পৌঁছে যাবে। তো আশা করা যায় যেহেতু আর্নিংসের সাপোর্ট রয়েছে, তো এর অল টাইম হাইকেও ব্রেক করে উপরের দিকে উঠবে। তো এখন তো আর কিছু করার নেই, স্টকটা অনেক উপরে চলে এসছে। তো দেখবেন এরপরে যদি নেক্সট সাপোর্ট লেভেলে এসে পরে আবার সাপোর্ট নেয়, তখন ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজিস। তো দেখুন স্টকটা 1.66% বেড়েছে লাস্ট ট্রেডিং ডেতে, 25.05 টাকা বেড়েছে, 1537.25 টাকা ট্রেড করছে। তো যেটা বলেছিলাম যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম, সেইখান অবধি কমসে কম আসবেই। তার কারণ হচ্ছে যদি রেজিস্ট্যান্স ফেস করতে হয় ওই লেভেলটাতে রেজিস্ট্যান্স ফেস করে নিচে যাবে, কিন্তু এখনও অবধি কিন্তু একটু গ্যাপ রয়েছে, মানে আরও উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যেহেতু সফটওয়্যার মানে ইভি সফটওয়্যার রিলেটেড কোম্পানিগুলোর মধ্যে এই কোম্পানি খুব ভালো রেজাল্ট করেছে, মানে কেপিআইটি টেক ভালো রেজাল্ট পাবলিশ করেছে, তাই আর্নিংসের সাপোর্ট যেহেতু রয়েছে, তাই এই লেভেলটাকেও ব্রেক করে কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন একটা ডাব্লু টাইপের প্যাটার্ন ফর্ম হয়েছে, যার ব্রেকআউট দিলে কিন্তু মারাত্মক তেজি লক্ষ্য করা যেতে পারে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ইকো রিসাইক্লিং লিমিটেড। এই স্টকটাও আমি গত দিনের ভিডিওর মনে হয় আগের দিনে দিয়েছিলাম। তো স্টকটা দেখুন তখন এই লেভেলটার ব্রেকআউটটা দেয়নি, কিন্তু লাস্ট ট্রেডিং ডেতে দেখুন 4.51% বেড়েছে, 27.80 টাকা বেড়েছে, 644.70 টাকা ট্রেড করছে।
তো দেখতেই পাচ্ছেন যে অল টাইম হাই যে লেভেলটায় রয়েছে এই লেভেলটা, সেই লেভেলটার কিন্তু ব্রেকআউট লাস্ট ট্রেডিং ডেতে দিয়ে দিয়েছে, মানে এই ক্যান্ডেলে দিয়ে দিয়েছে। আর নিচের দিকে যদি ভলিউমটাও দেখেন তো ভলিউমটাও খারাপ নয়, ভালোই ছিল। তো এই স্টকটার উপর কিন্তু নজর রাখবেন, কারণ এই যে অল টাইম হাইয়ের যেহেতু ব্রেকআউট দিয়েছে, তো ভবিষ্যতেও কিন্তু তেজি লক্ষ্য করা যাবে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচপিএল ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার। তো এই স্টকটাও দেখুন 5.32% বেড়েছে লাস্ট ট্রেডিং ডেতে, 21 টাকা 45 পয়সা বেড়েছে, ট্রেড করছে 424 টাকা 35 পয়সায়। তো দেখতেই পাচ্ছেন এরও যেটা অল টাইম হাই সেটা কিন্তু ব্রেকআউট আগের ক্যান্ডেলেই দিয়েছিল। তার পরের ক্যান্ডেলেও দেখুন স্বভাবতই তেজি লক্ষ্য করা যাচ্ছে, মানে ভালো রকম মুভমেন্ট কিন্তু এখনও বাকি আছে। পরে যদি আবার রিট্রেস হয়ে এই সাপোর্ট লেভেলে আসে তাহলে কিন্তু ধীরে ধীরে অ্যাকুমুলেট করার কথা ভাবতে পারেন। এইচপিএল ইলেকট্রিক পাওয়ার মেইনলি স্মার্ট মিটারিং প্রজেক্ট পেয়েছিল, তো ওই স্মার্ট মিটার তৈরি করার কাজ কিন্তু এরা করে, তো এই স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে এইচবিএল পাওয়ার সিস্টেম। তো এই স্টকটাও দেখুন লাস্ট ট্রেডিং ডেতে 2.76% বেড়েছে, 14 টাকা 90 পয়সা বেড়েছে, ট্রেড করছে 555 টাকা 60 পয়সায়। তো এর যেটা অল টাইম হাই মোটামুটি এই 600 লেভেলটা, সেই লেভেলটাতে কিন্তু এখনও পৌঁছায়নি, আর একটু গ্যাপ বাকি রয়েছে। তো আপাতত দেখতে গেলে কিন্তু শর্ট টার্ম বেসিসে 600 লেভেল অবধি যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরে যদি এর আর্নিংস ভালো পাবলিশ করতে পারে তাহলে কিন্তু এই লেভেলটা ব্রেক করে উপরের দিকে উঠতে পারে। তো এই স্টকগুলোর উপর একটু নজর রাখবেন। আর এখন যেহেতু Q4 এর সিজন চলছে, যেগুলোর আর্নিংস অলরেডি রিলিজ হয়ে গেছে সেই সমস্ত স্টকের উপর আপনারা ভাবনা চিন্তা করতে পারেন, কারণ মানে ম্যাক্সিমাম স্টকই যখন Q4 এর রেজাল্ট পাবলিশ করছে পরের দিন কিন্তু ভালো রকম ডাউন যাচ্ছে। যদি আর্নিংয়ের সাপোর্ট ভালো হয় বা ভালো আর্নিংস দেখায় তখন কিন্তু ভালো মুভমেন্ট দিচ্ছে। তো চাইলে আপনারা যা রিস্ক নেবার নিতে পারেন, তবে আমার মনে হয় Q4 এর রেজাল্টগুলো দেখে নিয়ে যা কাজকর্ম করাই ভালো হবে। আর স্টকগুলো অবশ্যই কোনো রকমের রেকমেন্ডেশন নয়, যেহেতু স্টকগুলো কোনো স্টক ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট ট্রেডাররা চাইলে ট্রেড নিতে পারেন, সেই জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কিন্তু স্টকগুলোর নাম প্রকাশ করলাম, এবং কিভাবে কি করতে হয় বা কোন অবস্থায় কি সিচুয়েশনে কাজকর্ম করতে হয় সেইটা কিন্তু জানাবার জন্য আরও বলা হলো। কোনো রকমের রেকমেন্ডেশন নয়, আপনারা যা করবেন আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারেন, আর এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।